আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদায়ের আগে তারেক রহমানের কাছ থেকে একটি প্রতিনিধি দল, খুব হাই প্রোফাইল একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে। সেই প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের মুখ্য সচিব, তারেক রহমানের সামরিক সচিব এবং তারেক রহমানের বিশেষ সহকারী। কি কথা হয়েছে তাদের মধ্যে? এছাড়াও আপনারা জানেন যে গতকাল বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির খান তিনি তার সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়ার বাড়িতে গিয়েছেন। পরশুদিন শুক্রবার এই উপলক্ষে তিনি তার সরকারি বাসভবনে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে একটি চমৎকার মুনাজাত করা হয়েছে। সেই মুনাজাতের কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই ইফতার পার্টির কথা বলি। আপনারা জানেন যে পত্রিকায় অলরেডি খবর বেরিয়েছে যে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই বাড়িটার জন্য তার অনেক মায়া জন্মেছে, তিনি সেখানে ছাগল পর্যন্ত পালন করেছেন। আবার তার একটি ছাগল ডারবি নাসিররা রাতের আধারে চুরি করে জবাই করে খেয়েছে। এরকম নানামুখী ঘটনা এবং মিডিয়ায় যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন। তারা এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফাজুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে হয় যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় 10টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না, রমজান পবিত্র মাস, এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের 4-5টা পয়েন্ট আমি পেয়েছি। তো প্রথম টা একটু বলি। হে আল্লাহ, তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে সেই দূরত্ব তুমি ঘুচায়া দাও। এই দুইটি দল একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো, তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচায়া দাও। আরো বলেছেন, হে আল্লাহ, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত 18 মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণ সমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান, তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে। তুমি এই সব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। আরো একটি খুব ইন্টারেস্টিং দাবি তারা আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে। হে আল্লাহ, এই যে 24 সালের জুলাই আগস্টে যত পুলিশ হত্যা হয়েছে সেই পুলিশ হত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সাবেক শেখ হাসিনার সরকারের কাছে জমা হয়েছে। তারা অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণের সাপেক্ষে যদি বিচার হয় কখনো, তাহলে আমরা অনেকেই ফেঁসে যাব। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণ যেন কখনো আলোর মুখ না দেখে। তো এরকম আরো কিছু মোনাজাত হয়েছে, তারা কেক কেটেছে। এখন এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে যে অনেক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোমেন স্বয়ং সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, যে কারণে মনে করা হচ্ছে যে দুদকের চেয়ারম্যানই তো তাদের লোক, তাহলে সেই লোক কেমনে বিচার করবে? তাহলে কি করণীয়? যে দুদকের এই চেয়ারম্যান ডক্টর মোমেনকে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে। এই যে আমি মোনাজাতের কথাগুলো বললাম, আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোটাই রসিকতা। পুরোটাই রসিকতা নয়, পুরোটাই সত্যি। এবং এই সমগ্র
মোনাজাতের একটা ভিডিও আছে ডাস্টবিন শফিকের কাছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা উদ্ধার করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ডাস্টবিন শফিকই বা তার কোনো ঘনিষ্ঠ একটা সূত্র একদিন না একদিন এই মোনাজাতের ভিডিও তারা এটা রিলিজ করবেন। এদিকে গতকাল রবিবার ডক্টর ইউনূস 3:30টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন তার গুলশানের নিজস্ব বাসভবনে। অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনূস সহসা এই প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন না, এবং তিনি অনেকভাবে চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদে থাকতে পারেন, কিন্তু বিএনপির সাথে তিনি পেরে ওঠেননি। বিএনপি তার সব অযৌক্তিক দাবি দেওয়া মেনে নির্বাচনে গিয়ে ক্ষমতা পেয়ে চোখ উল্টায় দিছে। চোখ পুরা উল্টায়নি, মানে অ্যাটলিস্ট ইউনূস হ্যাড টু গো। এখন ডক্টর ইউনূস 3:30টায় চলে গেছে। 3টার সময় তারেক রহমানের পক্ষ থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল তার সাথে দেখা করে। সেই প্রতিনিধি দলে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং তারেক রহমানের বিশেষ সহকারী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। তো স্বভাবতই এত হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং এটা নিয়ে যারা এই খবরটা জানেন, এটা মেইন মিডিয়া আমার চোখে পড়েনি, তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, এবং অনেকেরই ধারণা যে বোধহয় এই তারেক রহমানের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দিতে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করতে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং সম্প্রতি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি যে দৈনিক কালের কণ্ঠে 2 পর্বে প্রচারিত একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন, এই প্রতিনিধি দল আসলে গিয়েছিল সেই অভিযোগের বিষয়ে আলোচনা করতে, এবং সেই অভিযোগ সমূহ সত্যি কিনা, সেই অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের মতামত কি, সেগুলো জানতে গিয়েছিলেন। কারণ আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার প্রশ্নই ওঠে না, এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারে তার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। নইলে হঠাৎ করে যে রাষ্ট্রপতি 18 মাস একদম মুখে কুলুপ এঁটেছিলেন, তালা লাগিয়েছিলেন, তিনি হঠাৎ করে এত সোচ্চার হলেন কেন? এটাও একটা বৃহত্তর রাজনীতির অংশ। একটা ছোট্ট খবর দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেই দিল্লির থেকে তিনি জেদ্দা গিয়েছিলেন। বেসিক্যালি জেদ্দায় গিয়েছিলেন। জেদ্দায় তার উদ্দেশ্য ছিল ওআইসি যে ইসলামিক কান্ট্রিজ গুলো আছে তাদের সদস্যদের তিনি ইফতার এবং সেহেরিতে দাওয়াত করবেন, কিন্তু শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তিনি এই ইফতার এবং সেহেরি বাতিল করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, এবং ইরান এই মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাঁটি রয়েছে 5টি দেশে পাল্টা আক্রমণ করেছে। তো এই অবস্থায় ডক্টর খলিল ফিরে এসেছে। ডক্টর খলিল আপনারা জানেন যে জাতিসংঘের একটি পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে, প্যালেস্টাইনও প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, কিন্তু প্যালেস্টাইন বাংলাদেশের সমর্থনে সরে গেছে। কিন্তু এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে, এবং সাইপ্রাসকে ভারত সহ অনেক দেশ সমর্থন করছে। এখন দেখা যাক ডক্টর খলিল এবং বাংলাদেশ সেই পদে বিজয়ী হতে পারেন কিনা। প্রিয় বন্ধুরা, এটি মার্চ মাস, অগ্নিঝরা মার্চ। এই মাসেই আমাদের 71 সালে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা সবাইকে। এই যে বাংলাদেশ পাকিস্তানের যে অবস্থান তাকে অনুসরণ না করে ভারত যে অবস্থান নিয়েছে তাকে অনুসরণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিষয়ে, সেটা সম্ভবত ইউনূস সরকার থেকে তারেক রহমান সরকারের পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত করতেই হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে হত্যা করে ফেলার পর
বাংলাদেশের নবনির্বাচিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটি মাত্র বিবৃতি এসেছে, সেই প্রতিক্রিয়াটি দেখলে বিস্মিত না হয়ে পারা যায় না, কিংবা প্রতিক্রিয়ার অভাব দেখলে বিস্মিত না হয়ে পারা যায় না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিবৃতিতে ইরানে যে হঠাৎ করে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালালো তার কোনো প্রতিবাদ করার সাহস তো করেই নাই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে হত্যা করে ফেললো তার নিন্দাবাদ জ্ঞাপন কিংবা ইরানের জনগণের প্রতি সেজন্য কোনো শোক প্রকাশেরও প্রয়োজন বোধ করে নাই তারেক রহমান সরকার। কিন্তু তারেক রহমান সরকারের এরকম একটা বিস্ময়কর অবস্থান নেওয়ার কারণটা কি? বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সরকার বরাবর বিশ্বব্যাপী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটা খুব পরিষ্কারভাবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে লেখা আছে এবং বাংলাদেশ বরাবর যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো দেশের আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়ে সবসময় এই শব্দবন্ধগুলো ব্যবহার করেছে যে বাংলাদেশ আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশ রক্তক্ষয়ের বিরুদ্ধে এবং বাংলাদেশ সংযমের পক্ষে। কিন্তু তারেক রহমান সরকার বিশেষভাবে এমন একটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার পর কেন প্রতিক্রিয়া দেখাতে এতটা ভয় পাচ্ছে? মানে ইরান ইসলামী প্রজাতন্ত্র এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশের স্বভাবতভাবেই ঐতিহ্যগতভাবে ইরানের প্রতি একটা সহানুভূতি এবং আবেগের জায়গা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভেতরে কাজ করে। এর বাইরেও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন বিরোধী মনোভাব বরাবর, বিশেষ করে যখন মুসলমান দেশগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের আগ্রাসী হামলা চালায় তখন তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতি বরাবর কাজ করে। তাহলে এই সময়ে এসে তারেক রহমান কেন সাহস করতে পারলেন না বা কেন তার বিবেকের তাড়না বোধ করলেন না যে বাংলাদেশ সরকারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা উচিত, যেই হামলা যেই আগ্রাসনের ফলে একটা দেশের সর্বোচ্চ নেতাকে ওই দেশের ভেতরে অভিযান চালিয়ে হত্যা করে ফেলা যায়। কিন্তু তারেক রহমান সরকার একটা গভীর নীরবতা ব্যক্ত করেছেন, যে বিবৃতিটি জরুরি বৈঠক ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে তারপর তারা প্রকাশ করেছেন। সেই বিবৃতিটি পাঠ করলে বিস্মিত না হয়ে উপায় থাকে না। সেখানে তারা বলেছেন যে বাংলাদেশ সরকার সেখানে বলছেন যে সব পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, উত্তেজনা পরিহার করতে হবে এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। বাংলাদেশ তার বিবৃতিটা শুরুই করেছে এটা বলে যে ইমরানে হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিশেষভাবে উদ্বিগ্ন ইরানে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে, এবং তারপর সকলকে নিশ্চয়ই আরো বিস্মিত করে দিতেই বাংলাদেশ সরকার এরপর বলে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষভাবে নিন্দাবাদ জ্ঞাপন করে ইরাক, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের যে সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এসব ঘটনায় তার মানে বাংলাদেশ সরকার মনে করে না যে ইরানের প্রথম সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গিয়ে হামলা চালিয়েছে ইরানের ওপর। তার মানে বাংলাদেশ সরকার শুধুমাত্র মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে যখন ইরান পাল্টা হামলা চালাতে শুরু করেছে মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে বিভিন্ন দেশে, মানে বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরবে, তখন সেগুলোকে শুধুমাত্র সার্বভৌমত্ব লঙ্ঘন হিসাবে চিহ্নিত করছে। মানে বাংলাদেশ সরকারের এই বিবৃতিটি শুধুই কি মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে? মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলে সর্বশেষ যে বাণিজ্য চুক্তিটি সই হয়েছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টের নাকি কোনো অংশ প্রকাশ করা যাবে না বলে অন্তর্বর্তীকালীন সরকার, তখন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি প্রধানত এই ডিলগুলো করছিলেন, তিনি আমাদেরকে বলেছিলেন বটে, কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের যেসব বিভিন্ন অংশ বেরিয়ে আসছে বা যে চুক্তিটি যেভাবে জানা যাচ্ছে
তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ সেখানে কমপ্লিমেন্টারি মেজার ক্লজ মানে সম্পূরক আরো কি কি ব্যবস্থা বাংলাদেশ নেবে সে অংশে যে সই করে এসেছে তাতে সুস্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র এই বাণিজ্য চুক্তির বাইরেও অন্য কোনো ট্রেড ইনিশিয়েটিভ, বাণিজ্য উদ্যোগ কিংবা নিরাপত্তা ঝুঁকি কমাতে অন্য কোনো উদ্যোগ নিলে বাংলাদেশকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সেই উদ্যোগকে সমর্থন জানাতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই উদ্যোগ যাতে সফল হয় সেই সাফল্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে বাংলাদেশের অবস্থা এমন যে মার্কিন যুক্তরাষ্ট্র এসে যদি বলে যে আমাকে ঘাঁটি করতে দিতে হবে তাহলে আমার জন্য সুবিধা হবে ইরানে আরো বেশি বেশি বোমা ফেলতে, তাহলে আসলে বাংলাদেশকে তাও করতে দিতে হবে। সেই ভয়েই কি শুধু খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তারেক রহমান সরকার এমন একটা মিনমিনে বিবৃতি দিয়ে তাদের দায় সেরেছে যেখানে ইরানের ওপর হামলার বিপক্ষে একটি বাক্য লেখার কিংবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে কোনো রকম নিন্দাবাদ জানানোর সাহস করতে পারেনি সরকার? নাকি বাংলাদেশ সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য যেই তত্ত্বাবধায়ককে ঠিক করে দিয়েছেন, মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসন এই অঞ্চলে বাংলাদেশের মূল পরামর্শক হিসেবে যেই ভারতকে ঠিক করে দিয়েছে সেই ভারতের পথে হাঁটতে গিয়েও বাংলাদেশ সরকার এমন একটা বিবৃতি দিয়েছে। কারণ সকলকে বিস্মিত করে, সারা পৃথিবীকে বিস্মিত করে ভারত সরকার এখন পর্যন্ত খামেনির হত্যায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার থেকে বিরত আছে এবং ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার বিষয়ে কিংবা ইরানের পাল্টা হামলার বিষয়েও এখন পর্যন্ত মোদী সরকার কোনো বিবৃতি দেয় নাই। প্রধানমন্ত্রী মোদী গত সপ্তাহেই ইসরায়েল ঘুরে এসেছেন, সেখানে ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দীর্ঘদিনের বন্ধু হিসেবে অভিহিত করে এ কথা ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়েই ভারতের প্রধানমন্ত্রী দিয়ে এসেছিলেন যে তিনি এবং তার দেশ সব সময় যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবেন। সে কারণেই তিনি হয়তোবা ইসরায়েলের এত বড় হামলার বিপক্ষে এই মুহূর্তেই কোনো বিবৃতি দেন নাই, বরং 1 মার্চ রাতের দিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটা ফোন করেছেন। সেই ফোনে তিনি বেসামরিক জনগণের রক্তক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং একটা দ্রুত সমাধানের পথে কিভাবে যাওয়া যায় সে বিষয়টি দেখতে আহ্বান জানিয়েছেন। কিন্তু ভারতে বরং ভারতের বিরোধী দল কংগ্রেস তারা তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন আগ্রাসনের ইরানে এবং মার্কিন হামলায় ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তীব্র নিন্দা জ্ঞাপন করে ভারতের বিরোধী দল কংগ্রেস তারা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। কিন্তু বাংলাদেশের বিরোধী দল জামায়াতে ইসলামী তারা হুট করে রোববারে একটা বিক্ষোভ ডেকেছে বটে, কিন্তু সেই বিক্ষোভকে তারা নিয়ে গেছে ইসলামী দলগুলো বরাবর যে কোনো ঘটনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেইটে যে ধরনের বিক্ষোভ সমাবেশ করে সেরকম একটি আয়োজনে, এবং সেখানে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সেখানে জামায়াতে ইসলামীর মাঝারি সারির নেতারা গিয়ে উপস্থিত হয়েছেন, জামায়াতের শীর্ষ নেতা আমির, নায়েবে আমির সহ কারো উপস্থিতি সেখানে দেখা যায় নাই। জামায়াতে ইসলামী এখন পর্যন্ত বাংলাদেশের সংসদের বিরোধী দল হিসেবে আনুষ্ঠানিকভাবে ইরানের খামেনি হত্যার বিষয়টিতে নিন্দাবাদ জ্ঞাপন করে কোনো বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। কাজেই বুঝতে বাকি থাকে না যে একদিকে বিশ্বের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে যখন বিএনপি সরকার, বিরোধী দলে থাকা জামায়াতে ইসলামী একরকম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তখন সেক্ষেত্রে বিশেষ পরামর্শ বা চাপ হয়তো নয়াদিল্লির দিক থেকেও আসছে। কারণ ট্রাম্প প্রশাসন এই যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্বে সবচেয়ে বড় তাদের মিত্র হিসেবে ভারতকে চিহ্নিত করেছে, কিংবা ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় পরামর্শক হিসেবে চিহ্নিত করেছে এই পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে। শুধু তাই নয়, ভারতে সফর করে বাংলাদেশে আসছেন মার্চের 4 তারিখ পল কাপুর, যিনি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এমন একটা সময়ে তারেক রহমান সরকার, সম্ভবত মোদী সরকার যেমন যতটুকু প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরানের ঘটনায়, তার বাইরে এক পা ফেলারও সাহস করতে রাজি হন নাই, বা সেটা তাদের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করেন নাই। দেখেন, পাকিস্তানে শিয়া বিক্ষোভকারীরা ব্যাপক বিক্ষোভ করেছে পাকিস্তান জুড়ে, করাচি, ইসলামাবাদ সহ বিভিন্ন জায়গায় এই বিক্ষোভে 20 জন মানুষের দুঃখজনক মৃত্যু ঘটেছে। শুধু তাই নয়, পাকিস্তান সরকার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মিত্রতা সত্ত্বেও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার। তারা ইরানের যে পাল্টা হামলা চালানো হচ্ছে সেই পাল্টা হামলারও নিন্দা করেছেন, কিন্তু খামেনির হত্যার বিষয়ে নিন্দাবাদে তারা দৃঢ় অবস্থান নিয়েছেন। এই যে বাংলাদেশ পাকিস্তানের যে অবস্থান তাকে অনুসরণ না করে ভারত যে অবস্থান নিয়েছে তাকে অনুসরণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিষয়ে, সেটা সম্ভবত ইউনূস সরকার থেকে তারেক রহমান সরকারের পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত করতেই হবে। আর ভুলে গেলে তো চলে না, এই খলিলুর রহমান ইউনূস সরকারের একদম শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের, এই পল কাপুরকে এমন কথাও দিয়ে এসেছিলেন যে বাংলাদেশ প্রয়োজনে গাজায় প্রেসিডেন্ট ট্রাম্প যে স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং ইসরায়েলের নেতৃত্বে, সেই স্থিতিশীলতা বাহিনীতেও প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাঠাবে। কাজেই বাংলাদেশও যে মোদির বা ভারতের চাইতে, কিংবা মোদির ভারতের চাইতে কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ইসরায়েল ঘনিষ্ঠ এমনকি হয়ে পড়তে পিছিয়ে থাকতে চাইছে না, সেই ইঙ্গিত কিন্তু এই খলিলুর রহমানের তরফে ইউনূস সরকারের আমলের শেষ দিক থেকেই দেওয়া শুরু হয়েছে। কাজেই তারেক রহমান সরকারের যে প্রতিক্রিয়ায় খামেনির নাম নাই, ইরানের ওপর হামলার কোনো স্বীকৃতি নাই, সেই বিবৃতি বিস্ময়করই বটে। এবং প্রশ্ন তুলতেই হয়, কার ভয়ে, কার পরামর্শে নবনির্বাচিত সরকারের এই পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা বিবৃতি দিতে পারলো?